সুপ্রিয় বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রতিদিনের প্রিয়জনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পান্থ আফজাল। আমাদের এবারে অতিথি ফাহমিদা নবী, যাকে আমরা সবাই চিনি, যার পরিবারকে চিনি, যার গানকে আমরা ভালোবাসি, যাকে আমরা ভালোবাসি এবং তাকে আমরা আদর করে বলি নোমাপু। কেমন আছেন নোমাপু? এই তো অনেক ভালো। এবং আপনাকে আমরা চিনি অন্যভাবে, কারণ আপনি একজন গীতিকার, গীতিকবি, সুরকার, কণ্ঠশিল্পী, কিন্তু আপনার আরও কিছু পরিচয় রয়েছে। কারণ আপনি এত আপনার বাক, সঙ্গীতের বাক, সে বাকে তো আপনার বিচরণ অনেক রয়েছে, কিন্তু আপনার কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো মানুষকে আন্দোলিত করে, মানুষকে প্রভাবিত করে। মানুষ আপনার আপনার কোনো বিষয়গুলো মানুষ নিজের করে নেয়। আপনি একজন দার্শনিক, সমাজ দার্শনিক, মনোদার্শনিক, আপনার অনেক গুণ রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনি তুলে ধরবো, আলোচনা করব। আমি একটু জানতে চাই, এই যে নতুন দেশ, কেমন লাগছে নতুন দেশে? যখন কিছু পরিবর্তন হয়, আসলে রূপান্তরিত হয়, তো তখন যা থাকে, যে বিষয়টা থাকে, সেটাকে আসলে একটা রূপান্তরিত ফরম্যাটে নিয়ে যাবার চেষ্টা চলে। মানুষ তখন অনেক হয় না যে একটা যুদ্ধের পরে, একটা বিজয়ের পরে তখন কি হয়, মানুষকে তখন নতুন করে সাজাতে হয়। একটা বাগান ধরো অনেক আগাছা হয়ে গেছে, সেটা তো পরিষ্কার করতে অনেক সময় লাগে। সেই সময়টায় আমরা অবস্থান করছি। তো এখন যে কোনো বিষয়ে আসলে এটা হতে পারে। তো এই নতুন বাংলাদেশে চলছে এখন সব কিছু একটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবার একটা ভাবনা। তো সেই ভাবনাটায় আমাদেরকে একটু স্থিরভাবেই আগাতে হবে, সবাইকে স্থির হতে হবে, একটু ওই যে একটু ধৈর্য। ওই যে বলে নোমাপু যে সংস্কার চলছে, ইন্ডাস্ট্রি সংস্কার চলছে। আমাদের তো অনেকগুলো ইন্ডাস্ট্রি, নাটকের ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, সঙ্গীতের ইন্ডাস্ট্রি, থিয়েটারে রয়েছে। আর সঙ্গীতের ইন্ডাস্ট্রির সংস্কার কি খুব প্রয়োজন? আবার এর সাথে আবার শিল্পীরও কিন্তু একটা সংস্কার রয়েছে। আপনার দুটো মিলে যদি আমাকে একটু বলতেন যে আসলে সংস্কার কি প্রয়োজন কিনা। সংস্কার ছাড়া আসলে কখনোই কোনো কিছু নতুন করে মানুষ স্বপ্ন দেখতে পারে না। স্বপ্নটা তো আমাদের মূল বিষয়। যে কোনো কাজের জন্য একটা স্বপ্ন দরকার, তা না হলে মানুষ আগাতে পারে না। আর আগাতে গেলে সেই স্বপ্নটাকে ভাঙতে হয়, জোড়া লাগাতে হয়। তো সেভাবে আমাদের এই শিল্প জগতেও অনেক সংস্কার দরকার। যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করাটা খুব জরুরি। এখন যোগ্যকে কে কাকে খুঁজে বের করবে, সেটার জন্যও কিন্তু নিজেদের আত্ম উপলব্ধি এবং সংস্কার দরকার। আমাকে যদি সংস্কার না করি, আমি যদি শুদ্ধ না হই, আমি যদি ঠিক না হই, তাহলে আমি কাকে খুঁজে বের করব? সেখানে আমাকে আসলে আমার নিজের সংস্কারের প্রথমে দরকার। এই মুহূর্তে যদি বলি, দেশ বলি, সমাজ বলি, পরিবার বলি, যে কোনো জায়গায় নিজের সংস্কারটা খুব বেশি জরুরি। না, আপনি যে আমি বলছিলাম যে আপনার আরও কিছু প্রতিভা, যে প্রতিভাকে নিয়ে আমরা কথা বলবো, আজকে তুলে ধরবো, সমাজ দর্শন। আপনার অনেক কথাগুলোকে অনেকে নিজের সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে নেয়। আপনার যারা ভক্ত, যারা আপনাকে মেনে চলে, আপনার অনেক সুন্দর লেখেন এবং আপনার ভাব প্রকাশ করেন আপনার ফেসবুকে, এবং আপনার ফাহমিদা নবীজ ডায়েরি নামে একটা পেজও রয়েছে, যেটা আপনি অনেক কথা লেখেন, যে কথাগুলো পড়ে অনেকে নিজের জীবন খুঁজে পায়, নিজের সমাধান খুঁজে পায় অনেক বিষয়। এইটা আসলে এই ভাবনাটা কীভাবে হলো, বা এটা দিয়ে আসলে কি হচ্ছে বা কি হবে সামনে, আপনার কি মনে হয়? আমি আসলে যেটাই দেখি, কোনো অন্যায় দেখি, কোনো ভুল দেখি, কখনো মনে হয় যে মানুষ কোনোভাবে একটু নিজেকে আসলে গোছাতে পারছে না, কিন্তু সে নিজেকে গোছাতে চাচ্ছে, তখন আমার জীবনের উপলব্ধি দিয়ে আমি সেটাকে লেখার চেষ্টা করি। আজ সকালেও আমি একটা ভেবেছি লিখব, বোঝানোর চেয়ে একটা মানুষের এক একজন মানুষের এক একটা সময় আসে। আমরা কি করি, যখন সেই মানুষটা নিজেকে তৈরি করতে চায়, অনেক সময় হয় কি, সে কিছু বলতে চায়, আমরা করি তাকে বোঝাতে চেষ্টা করি, না বুঝিয়ে বরং তার কথাটা শুনতে হবে। একটু শুনি কি বলতে চায়, তাকে একটা স্পেস দেই,
উপদেশের চেয়ে আসলে তাকে সময় দেয়া, তাকে বোঝা বেশি জরুরি হয়ে পড়ে। তা আমার আজকে মনে হয়েছিল যে একজনের কথা শুনে ভাবছিলাম, সে আমাকে বলছে অনেক কথা, তো বলল যে আমি একজনকে খুব সব কথা বলি, তো তাকে আমার এই সময়ের এই মুহূর্তের অবস্থাটা বলছিলাম, সে আমাকে উপদেশ দেওয়া শুরু করলো। উপদেশ আমার এই মুহূর্তে দরকার নাই, আমাকে একটু শোনা দরকার, পরে বলুক এই বিষয়টা। আমি আসলেই সেটা সত্যি, কিছু সময় আছে যখন একটু নীরব থাকাটাও জরুরি। তাকে, যার সমস্যা, তাকে কিছু স্পেস দেয়া দরকার। তা না হলে হবে কি, সে না পারবে নিজেকে তৈরি করতে, না পারবে সে কিছু বলতে, সে খুবই ডিস্টার্বড হয়ে যাবে আরও। আমি না পাই যে আপনার সাথে, যেহেতু আপনি অনেকগুলো লেখেন, মানুষ ব্যক্তিগত লাইফে অনেক সমস্যায় পড়ে, সম্পর্কে জটিলতা থাকে, সম্পর্কে সমস্যায় পড়ে, অফিসিয়াল অনেক সমস্যার মধ্যে পড়ে, রাস্তাঘাটে চলতে গেলে সমস্যার মধ্যে পড়ে। আপনি খুব সুন্দরগুলো এগুলো কিন্তু সমাধান দেন, লেখেন। এই সম্পর্কের জটিলতা, এই বিষয়গুলো, এর দর্শনটা আপনার কাছে কেমন? স্কুলে যখন দেখতাম যে শাসন হচ্ছে, বাড়িতেও তো শাসন হয়, কিন্তু স্কুলে অনেকে থাকে, একজনকে দিয়ে কিন্তু সবাইকেই বুঝিয়ে দেওয়া যায় কিভাবে চলতে হবে পথটা। তো কঠিন কেন হয় স্যার আপারা, কেন কঠিন হতো? কারণ যেন কিছু শিখতে পারে, সেই জন্য কখনো কখনো বলে না, কঠিনেরে ভালোবাসিলাম। তো কঠিন কাজটা করতে হবে। আমি যদি মায়া করি ওই মুহূর্তে, ওই মায়াটা একটা সময়ে একটা বিরক্তি তৈরি করবে, যে বিরক্তিতে তুমি নিজে শেষ হয়ে যাবা। যাকে তুমি ভালোবাসো সে পথ চলুক, আমার সাথে তার হচ্ছে না বোঝাপড়া, সেও হাঁটতে পারবে না। তো সবাইকে সবার পথ দিতে হবে। আর এই পথটা তো একটা জার্নি আমাদের জীবনের। আজকে এই জায়গাটাই সব শেষ না, আরও তো পথ আছে। হ্যাঁ, একে বেঁকে বাঁকে বাঁকে জীবনের, তুমি যে নিজেই বলছিলে যে আমরা একটা পর্যায়ে নিজেকে তৈরি করি, তারপরে কি হয়, তারপরে নিজেদেরকে ভেঙে আবার গড়ি, নতুনের সাথে, তারুণ্যের সাথে, অভিজ্ঞতার সাথে নিজেকে একটা কোপ আপ করার চেষ্টা করি এবং তারপরে নতুন কিছু সৃষ্টি করি। আর শিল্পীর জীবনে তো আসলে সৃষ্টিশীলতারই জীবন। তো সেখানে যদি ভাবনার জায়গাগুলো খুব খুব তাড়াতাড়ি যদি সাজাতে পারি, সেটার জন্যও কিন্তু অভিজ্ঞতায় অনেক অভিজ্ঞ হতে হয়। তো সেটাই বলছি আর কি। আচ্ছা আপু, আমি বলতে চাই, আমি অনেক দিন ধরে আপনাকে দেখছি। আপনার সেই সুন্দর খোপার এক পাশে, মানে কানের এক পাশে গোজা ফুল, হ্যাঁ, এবং এগুলো নিয়ে তো অনেক গল্প রয়েছে, লুকোচুরি গল্প, আর আমি এখন তুলবো না। অনেক গল্প রয়েছে। আপনারা বাবাও বলে গেছে আয়নাতে ওই মুখ দেখবে যখন, হ্যাঁ, কপলের, হ্যাঁ ওটা নেই। হ্যাঁ, তারপরও আপনি এত সুন্দর, এত তারুণ্য কীভাবে থাকেন, তার এইটা রহস্যটা আমাকে একটু বলবেন। শোনো, তারুণ্য হচ্ছে আমার মনের ভিতরে যদি সেই তারুণ্য বোধটা না থাকে, আমার পাহাড় দেখলে যদি পাহাড়ের চূড়ায় উঠবার ইচ্ছাটা না জাগ্রত হয়, একটা সমুদ্র দেখলে সমুদ্রের মাঝে কি আছে সেটা যদি দেখার আগ্রহটা না জাগে, হ্যাঁ, আমি যদি এরকম না ভাবতে পারি, আমি যদি ভাবি যে আমি সময়ের সাথে সাথে আসলে আমি আর পাহাড় দেখতে পারবো না, আমি আর সমুদ্র দেখতে পারবো না, তাহলে তো আমি মরে গেলাম। সেটার জন্য কোনো বয়স লাগে না কিন্তু। তো সেই জন্য বলছি যে আমার যদি ওই তারুণ্য বোধটা না থাকে, আমি কিন্তু সময়ের সাথে সাথে একজন মৃত মানুষের মতো হয়ে যাব। তো বেঁচে থেকে মৃত হওয়ার কোনো দরকার আছে? যতদিন বাঁচি জীবনকে দেখতে চাই সুন্দর করে, এবং রহস্যের মধ্যে না ঢুকলে তুমি সুন্দর কিছু দেখতে পাবে না। আমার কিন্তু রহস্য ভালো লাগে, এই জন্য আমি কিন্তু ডিটেকটিভ ছবি দেখি। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে, মানে বয়সের বিচারটা কিভাবে করেন? শোনো, প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে। আমি মনে করি আমি কি এখন আমি সেই 1 বছরের নুমা থাকবো? আমার তো বয়স বেড়েছে, আমি এখন, আমার বয়স 26।
আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ মনের বয়স। মনের বয়স, হ্যাঁ। আমি তো 18 ধরেছিলাম। 26 বছর একটা বয়স, যে বয়সটা না মানুষ অনেক কিছু দিয়ে একটা জায়গায় দাঁড়ায়। 26-এ কিন্তু সেখানে দাঁড়ায়। ওই বয়সটা থেকে আর বের হওয়া উচিত না, কারণ ওই সময় মানুষ অনেক কিছু, অনেকগুলো রাস্তা তৈরি হয়, বেছে নিতে পারে সে কোথায় যাবে। সেই ওই বেছে নেওয়ার জায়গাটাকে আমি হারাতে চাই না। তো আর আমি মনে করি যে প্রত্যেকটা বয়সের এই যে জন্মদিন হয়, এটা তো একটা নাম্বার, কিন্তু আমার যে এই বয়সের সাথে সাথে আমার যেমনই হোক আমার চেহারা, আমি যেমনই হয়ে যাই না কেন, আমার তো মনটা সেই জায়গাটায় আছে, ওই পাহাড়ে ওঠার। ওটা যতদিন থাকবে আমি ততদিনই তারুণ্যের একটা মেলবন্ধনে নিজেকে তৈরি করতে পারবো। আর যখনই আমি ভাববো আমার বয়স হয়ে গেল, আল্লাহ আমার কি হবে, তখনই কিন্তু আমি শেষ। এখন সে সে 18 বছরের একটা মেয়েও বা ছেলেও হতে পারে, তারও মনে এটা ঢুকতে পারে। একটা 60 বছর 70 বছরের মানুষের, আমি দেখি 80 বছরের এক মহিলা সেদিন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সে যাচ্ছে কিভাবে, রোপওয়ে। হ্যাঁ, এটা কি সম্ভব? এটা সম্ভব, কারণ তার তারুণ্য, তার মনের যে যে ইচ্ছা, রহস্যভেদ করার ইচ্ছা, তার যে জাগ্রত জীবন, এটা অনেক সুন্দর। আমাকে এটা টানে। আমি যেমন এখন গান গাই, যেরকম আমাকে এই সময় সবাই খুব অস্থির গান দিকে যাচ্ছে, আমার মনে হয় যে আমাকে আরও স্থির গান গাইতে হবে, কারণ আমার সময়, আমার বয়স, আমার ইচ্ছা এবং মানুষের চাওয়া, কারণ প্রত্যেকেরই বয়স বাড়ে, কারো কিন্তু বয়স কমে না। আর যত বাড়ন্ত বয়সে যায় তখন তার অভিজ্ঞতা, তার জীবনবোধ, মানুষ যত বড় হতে থাকে না, মানে তার মনের দিক দিয়ে সে যত শিক্ষিত হয়, তখন সে কিন্তু তার রাগ ভুলে যায়, সে রাখতে পারে না। কিন্তু তখন তার অনুভূতি জাগে যে আমাকে বোধহয় এমনিভাবে চলতে হবে। তার হঠাৎ করে রেগে যাওয়ার ইয়েটা, মানে ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। আমি একটু দর্শককে বলে রাখি যে নুমাপা যেগুলো বলছে আপনারা কিন্তু এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে কিন্তু মানে দর্শন নিয়ে কথা বলা হচ্ছে, যেগুলো আপনারা শুনলে অনেক উপকৃত হবেন। মানে আমি জানি না কি বলছি, আমার যেটা যেটা মনে হচ্ছে আমি বলছি আর কি। না মানে আমারও কিন্তু আমি কিন্তু অনেক শিখতে পারছি আপনার কাছ থেকে, যে আপনার সাথে বসলে আমার মনে হয় অনেক কিছু আমি দিশা পেয়ে যাবো। যেমন ধর একটা বিষয়, যদি খুব মানে একটা ঘরের কথা বলি, একটা সংসারের কথা বলি, আমার বাসায় ডিপ ফ্রিজ নাই, সে আমি ওইটা নিয়ে লিখলাম যে আমি কেন ডিপ ফ্রিজটা রাখিনি। আমার কাছে এটা একটা বোঝা, একটা স্পেস খাওয়া। মানে জাপানে যেরকম বাসা হয়, এতটুকু স্পেসের মধ্যে ওরা কিভাবে থাকে, এটা ওদের জীবন। আমরা অনেক বড় ঘরেই থাকি, চেষ্টা করি যে আমরা সব কিছু নিয়ে সংসার জীবনটাকে দেখি। তা আমার কাছে মনে হলো এই রান্নাঘরটা আমার এত ছোট, আমি তো ডাইনিং স্পেসে আমি রাখবো না ফ্রিজ, ওটা আমি একটা স্পেসটা যেটা আমি ওখানে বসে একটু ভাববো, আকাশ দেখব, হ্যাঁ, ওই ভাবনার জায়গাটাকে আমি নষ্ট করব না। তো আমার ডিপ ফ্রিজ রাখার জায়গা নাই, তা আমি দিয়ে দিলাম একদম। এবং আমার যখন মনে হয় আমি কোনো কিছু রাখবো না, আমি কিন্তু সাথে সাথে সেটা করবার জন্য চেষ্টা করি। তো ডিপ ফ্রিজ নাই কেন নাই? কারণ যত খাবার এনে ডিপ ফ্রিজে রাখি সেটা আর বের হয় না। মাছের মাথাটা ওই নিচে যেতে 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 যেতে, যেদিন ইলিশ মাছের মাথাটা রান্না করার ইচ্ছা হলো, সেদিন দেখলাম যে ওটা আর ফ্রিজ থেকে বের করা গেল না, নতুন একটা নিয়ে এসে রান্না করা হলো, কিন্তু ওইটা ওখানেই পড়ে থাকলো। এবং যখন বের করতে পারলাম ফ্রিজটা বন্ধ করে, তখন দেখলাম সেটা গন্ধ হয়ে গেছে। তো এই যে 7 দিনের একটা বাজার, সেটা কিন্তু নর্মাল ফ্রিজেই রাখা যায়, 7 দিন পরে বাজার করলে তো সমস্যা নাই। তা আমি সেই জন্য সেভাবে চলি। আমার বাসার সামনেই তো অনেক সুপার শপ, যেখান থেকে আমরা বাজার করি, নিত্যদিনের জিনিস কিনি, সেটাই আমার ফ্রিজ। চলে গেলাম হেঁটে, হাঁটাও হলো, বাজার করাও হলো। কোনো ব্যাঘাত ঘটে না, যেমন শামসামিনা বা
বা পঞ্চম ভাই বা পরিবারের কেউ ব্যাঘাত ঘটায় না তো আবার? না না, আমাকে ব্যাঘাত ঘটে না, কারণ ওরাও ওদের মতো করেই চলে। মানে সামিনাও তো এরকমই, ও খুবই আম, চলতে, তবে ওর বাসায় ডিপ ফ্রিজ আছে। আচ্ছা, ডিপ ফ্রিজের কাহিনীটা জানলাম হ্যাঁ, আমরা। মানে আমাকে বিশ্বাস করতে পারেনি। আমি যখন এটা লিখলাম, অনেক দেখলাম শেয়ার, বললো হ্যাঁ আপা ঠিকই বলছেন। অনেকে বলছে তাহলে আপনি তখন কোরবানির গোশ কোথায় রাখেন? হ্যাঁ, তো কোরবানির গোশ আমি সবাইকে খাওয়াই দিই। ওই পুরানো করে তো খাওয়ার কোনো দরকার নাই। পুরানো জিনিসের একটা ফ্রেশ বিষয়ের একটা সৌন্দর্যই আলাদা, তাই না? তার মানে আপা আমার মনে হচ্ছে অনেকে ডিপ ফ্রিজ রাখাই বাদ দিয়ে দিছে আপনার এটা দেখার পরে। না, অনেকে অনেকে আমাকে বলছে আপা আমার কিন্তু ভাবছিলাম ডিপ ফ্রিজ কিনবো, কিন্তু আপনার কথা শোনার পরে আমার মনে হলো কোনো দরকার নাই আমার কেনার। হ্যাঁ, মানে জায়গাটাও তো একটা স্পেস নিচ্ছে না, ওই যেটা অন্য অন্য একটু খালি রাখি, ঘর বাড়ি খালি রাখলে না আরাম লাগে কিন্তু। মাথাটা ফ্রেশ লাগে, এত চিন্তা চিন্তা রেখে লাভ নেই। রাইট, এক কাপ চা খাবো, ধর একটু চিন্তা করব, একটু ভাববো, একটু আকাশ দেখব। মানুষের তো অনেক বেশি কিছু প্রয়োজন নাই আসলে। আমরা প্রয়োজনের বেশি অতিরিক্ত অতিরিক্ত আমাদেরকে ভাবনা, আমাদের ওই ভাবনাটাই কিন্তু আমাদেরকে শেষ করে দেয়। কিন্তু লাগে কিন্তু 2-3টা কাপড়। এখন তো আমি ভাবি বিদেশে যাবো একটা ট্রলি ব্যাগ নিয়ে। জীবনের মানে সুন্দর মুহূর্ত যদি একটু শেয়ার করতেন, একটা যে কোনো একটা। সুন্দর মুহূর্ত, হ্যাঁ, সে পূর্ণিমার রাত বা জীবনে বাবা ছিলেন, অনেক বিষয় তো থাকে, অনেক বিষয় বোনদের সাথে ভাইদের সাথে। খুব সুন্দর একটা মুহূর্ত হচ্ছে আমার মেয়ের জন্ম। আমার আনমোল আমাকে আমি কিন্তু আনমোলের জন্যই আমি অনেকটা পথ হাঁটি, এখনও পথ হাঁটছি। আমার আমার সন্তানের একটা চেহারা, একটা ভালোবাসা, ওকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন আমাকেই স্বপ্ন মুখর করে তোলে। আমি ভাবি এটা করি, ওটা করি, ওকে ওর ওর জন্য আমি সুন্দর করে থাকি। একটা মায়ের কিন্তু অনেক ভূমিকা। একটা মাকে কিন্তু সন্তানের জন্য অনেক সুন্দর হয়ে থাকা দরকার, নিজেকে প্রতিষ্ঠিত করা দরকার। নিজের নিজের প্রতিষ্ঠা একটা সন্তানকে অনেক মানে দর্শনে, মনোজগতে বিশাল করে তোলে, একটা বড় করে তোলে। আমি মনে করি পরিবার থেকে এটা শেখা দরকার। তো আনমোলের জন্ম এবং আনমোলের বেড়ে ওঠা এবং আনমোলের পথ চলা, এটা আমার অনেক বড় একটা মধুর কি বললি, তো একটা স্মৃতি মুহূর্তগুলো। আপা এখন তো সুর সুর করছেন, আপনার গান গাচ্ছেন প্লাস সুরও করছেন, গান লিখছেন। এই যে রিসেন্টলি আপনি অনেকগুলো করলেন, নিজের ইউটিউব চ্যানেলেও দিচ্ছেন। এটা একটু জানতে পারি কি না, কী অবস্থায় আছে আপনার ইউটিউব চ্যানেলটা? যখনই অস্থিরতা, এখন তো আসলে আমাদের সংস্কার চলছে, আমাদের সব কিছুতে সংস্কার চলছে। তো এখন কি আমি আসলে কোনো সময় আমি থেমে থাকার মানুষ না। আমার যখন কোনো কাজও থাকে না, আমি আরেকটা কোনো কাজ করতে থাকি। আমি অনেক ধন্যবাদ তোদেরকে যে আমার সব কাজ সবসময় মানুষের সামনে নিয়ে মানে তুলে ধরিস। তো আমি দেখেছি আমি সবসময় ব্যস্ত থাকি। আমার ব্যস্ততায় আমি যেমন এই মুহূর্তে 3টা গান করেছি, 3 নারী গীতিকবির। তো তাদের গানগুলো ভিডিও করলাম এবং প্রত্যেকটা গানই কিন্তু 3টা গান 3 রকম। জোনাকি ও জোনাকি প্রকৃতি নিয়ে, যে আমাদের শহর নিয়নের আলোয় একেবারে জোনাকি আসে না, গাছপালা দরকার, এটা নিয়ে একটা গান, খুব মিষ্টি একটা গান। তারপরে হলো কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে। এটা হচ্ছে জীবনের কঠিন এবং সহজ বিষয়গুলো নিয়ে। আরেকটা হলো সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা, মানে একটা প্রেমের, আবার যদি কিছু ফিরে আসতো। এই ফিরে আসার চিন্তা, আসলে ফিরে কিন্তু কিছু আসে না। একবার যেখান থেকে মানুষ বেরিয়ে যায় সেখানে কিন্তু আর ফেরা যায় না। কিন্তু অতীতের ভালো সুখগুলোকে নিয়ে চিন্তা করে আবার বাস্তবে ফিরে আসো এবং বাস্তবটাকে সুন্দর করো।
এটাই কিন্তু আপনি এত সুন্দর প্রয়োজন। কথা কিভাবে বলেন? মানে আসলে মানে এই যে এত সুন্দর মানে আমি অন্য একটা জায়গায় চলে যাচ্ছি আমি। সত্যি? হ্যাঁ, মানে আচ্ছা। ওই যে জাদুকর যেরকম সম্মোহনী শক্তির মাধ্যমে একটা জায়গায় আবদ্ধ করে রাখে না? হ্যাঁ। আপনার কথাগুলো সেরকম মনে হচ্ছে। ওমা গো মা, আচ্ছা। এই বই বের করবেন বা এরকম কোনো কিছু বের করবেন কিনা সামনে? আমার সব বন্ধুরা, আমার তোরাও বলি, সবাই বলে আমাকে আসলে যে ফাহমিদা নবীস ডায়েরিতে আমি তো জীবনবোধ নিয়ে লিখি, উপলব্ধি নিয়ে লিখি, আর অনুধাবন নিয়ে লিখি। তো সেটা যদি এবার দেখি, এবার তো ফেব্রুয়ারি চলে আসতেছে, জানি না, তবে ধীরে ধীরে একটা বই আকারে বের করার উচিত, আমরা উপকৃত হই আর কি। ইচ্ছা আছে। একটা ঘরে আপনার থাকলো, মানে আপাতত থাকলো, বই থাকলো, ওইটা আপা। হ্যাঁ, আরেকটা জিনিস কি জানিস, আমার মনে হয় যে আরেকটা জিনিস নিয়েও ভাবছিলাম, এবং এটাই সত্যি। আমি আমি বললাম কাউকে, কেউ একটা ভুল করলো, ভুল করে শুধরানো দরকার। দ্বিতীয়বার ভুল করলে আবার শুধরালাম, কিন্তু তৃতীয়বার কিন্তু সেটা অভ্যস্ততা। এই অভ্যস্ততা থেকে না যদি বের হয়, সে নিজেকে নিজে নিঃশেষ করে দিবে। তা আমি লিখছিলাম, মানে ভাবছিলাম এবং লিখব যে যার নিজের রিয়েলাইজেশন না হয়, সে কিন্তু মানুষের কথায় নিজেকে বদলাতে পারে না। না আপু, আর একটা বিষয় যে আপনি তো গান করছেন, আপনার প্রত্যেকটা মানে গান, মানে যেটা সিনেমার গান হিট এবং মানুষের মুখে মুখে ফেরে, তারপরেও মাঝে মাঝে মনে হয় যে আপনার গানে ওভাবে পাচ্ছে না প্লেব্যাক সিঙ্গার হিসেবে। মানে এই যে একটা কথা বলে যে সিন্ডিকেট, মানে গানে সিন্ডিকেট, অডিও বাজার নেই, কিন্তু প্লেব্যাক সিঙ্গারের সিন্ডিকেট, যেটা আপনার মিউজিক প্রডিউসারের উপর নির্ভর করতে হয় বা সিনেমার প্রডিউসারের উপর নির্ভর করতে হয়। তারা আসলে কী চায়? কেন এই শিল্পীদের সাথে সমন্বয় হয় না? কেন দুই একটা শিল্পীকে নিয়ে কাজ করে? আপনার কি মনে হয়? যেহেতু এখন নতুন দেশ এখন হয়েছে, আমাদের তো নতুন করে ভাবতে হবে। এই যে সিন্ডিকেট বিষয়টা, এটা আসলে ওপেনলি বলতে পারছি, আমরা জানি সবাই, কারো নাম বলি না, কিন্তু আমরা জানি যে এই সিন্ডিকেট বিষয়টা কিছু মানুষের মধ্যেই থেকে যায়। তাতে কি হচ্ছে, অনেকে গান করতে পারছে না, ভালো কণ্ঠগুলো হারিয়ে যাচ্ছে। এত শিল্পীর জীবনে এত পলিটিক্স মানায় না আসলে। শিল্পী হবে সমাজ গঠনে এবং মনস্তাত্ত্বিকভাবে তারা হবে বিনয়ী, তারা হবে ভদ্র, তারা হবে সুন্দর। সাজলেই সুন্দর হয় না, মন সুন্দর হতে হয়। মন সুন্দর হলেই কিন্তু তখন যে যতটুকু সাজবে তাকে ততটুকুতেই ভালো লাগবে। কিছু যদি নাও সাজে, তাকে মনে হবে না যে ওই যে আমরা যেটা বলছিলাম পরিমিত বোধ, পরিমিত বোধ, যে একটা পরিমিত বোধ। একটা ফিল্মের গান কেন এটা হচ্ছে, এটা কিভাবে স্টপ করানো যায়? প্রথমে আমি যে কথাটা বলেছিলাম, নিজেকে পরিশুদ্ধ হতে হবে। আমি একটা সিনেমা বানাবো, সিনেমা বানানোরও পেছনে কিন্তু একটা যৌক্তিক, একটা সিনেমা বানানোর ক্ষেত্রেও কিন্তু একটা যৌক্তিক, একটা একটা সমাজ গঠনের মূল্যবোধ নিজের ভিতরে কাজ করতে হবে। সেটা কীরকম? যে প্রডিউসার, যে প্রযোজক, তাদের কিন্তু কনফিডেন্ট থাকতে হবে। নায়ক নায়িকা বাছাইয়ের কারণে, নায়ক নায়িকা বাছাই করতে গিয়ে তারা যেমন বলে না আমার এই নায়িকাটাই লাগবে, এই নায়কটাই লাগবে, সেরকম শিল্পী বাছাই ক্ষেত্রেও তাদেরকে চিন্তা করতে হবে। কারণ একটা গান কিন্তু সিনেমাকে বাঁচিয়ে রাখে। আমার বাবার গান দিয়ে তখন মনে করে ও আচ্ছা আচ্ছা ওই সিনেমার গান। গান কিন্তু সিনেমাকে বাঁচিয়ে রাখে। আর গানে ৫-৬টা গান বা 4টা গান থাকলেও একটা গান থাকে, আগেকার দিনে বলতো ক্যাবারেট সং। হ্যাঁ, ক্যাবারেট হ্যাঁ, সং, এখনকার পার্টি দিনে সং যেটা। হ্যাঁ, এখনকার দিনে আরেকটা, ওটা থাকতে পারে, কিন্তু ওইটা কিন্তু মূল গান নয়। এমন একটা গান থাকে যে গানটা পুরো ছবিটার চিত্রটা মানুষের মনে গেঁথে দেয়। ঘরে যে গানকে নিয়ে আসা যায়, ঘরের ভেতরে যে যে জিনিসটা প্রবেশ করে, সেটা কিন্তু বাইরের না, ঘর ঘরই। তো একটা ছবি দেখে যদি ঘরে ফিরে আমার ওই গানটা মনে না থাকে, যে গানটার জন্য আমি আসলে চিন্তা করছি, তাহলে আমি সিনেমাটাই ভুলে যাব। তো সেটা কেন হবে? এটা একটা দায়িত্ব। তো তো এই সিন্ডিকেটটা
স্টপ হওয়া উচিত। আমি ওনাকে চাই বা আমি তাকে চাই, আমি তাকে দিয়েই গানটা করাবো। আমার এই বিশ্বাস, আত্মবিশ্বাস থাকতে হবে, আমি এটাই চাই, আমার এটাই হতে হবে। আবার একটা সম্পর্ক প্রশ্ন, শিল্পীরা যে রাজনীতির সাথে যুক্ত হচ্ছে, শিল্পীরা আসলে আমি একদমই পছন্দ করি না এটা। হ্যাঁ, শিল্পীর কেন রাজনীতি করতে হবে? যার যেটা কাজ সেই কাজটা করুক। একটা শিল্পীকে কেন রাজনীতি করতে হবে? তার তো নিজস্ব ক্ষেত্রটাই একটা সুন্দরকে আরো সুন্দর করে তোলা, শৈল্পিক একটা বিষয়। শৈল্পিক একটা বিষয়, মনস্তাত্ত্বিক অনুধাবন, উপলব্ধি, নৈতিকতা। একটা গানের সাথে কত কিছু জড়িত, একটা শিল্পের সাথে, একটা নাটকের সাথে। আর ভালো নাটক হওয়া কী যে জরুরি। মানুষ তো টিভিতে আজকাল বাসায় একা টিভি দেখা লাগে। আগেকার দিনে কি এরকম ছিল? কিন্তু আমরা কিন্তু আগের দিনেই ফিরে যাব। বারবার জীবন রূপান্তরিত হয়, পরিবর্তন কিছু হয় না। তো রূপান্তরিত অবস্থায় দেখা যায় একটা গোল চেন, এই ঘুরতে ঘুরতে আবার ওইখানে আসে চক্র। চক্রতে সেই আমরা যখন পুরনোতেই ফিরে যাব, আবার ফিরে যাচ্ছি, আমরা কিন্তু ফিরে যাচ্ছি। তাহলে কেন আমরা আমাদের কাজটা করব না? শিল্পীকে কেন সুন্দরের দিকে তাকাতে হবে না? কেন সে তাকাবে না? আমার কাজই তো হচ্ছে মানুষকে বিনোদিত করা, আমার কাজ হচ্ছে মানুষের মন ভালো করা। একটা দুঃখের গান, একটা সুখের গান দিয়ে, একটা অভিনয় দিয়ে। অভিনয় তুমি ভালো করে করো, নিজেকে সুন্দর করো, ভালো করে গান গাও, ভালো করে লেখো, সব কিছু ভালো করে লেখো। আমি কাগজ নিয়ে ভাবছিলাম, জানিস, পেপার পেপার খুব ইন্টারেস্টিং। আজকে দেখছিলাম, ভিজাচ্ছি, পেপারটা যখন চাপ দিচ্ছি ওটা শুকিয়ে যাচ্ছে, ছিঁড়ছে না, ছিঁড়ছে না। কেন? মণ্ডপটা, ওই যে কাগজ, মণ্ড। হ্যাঁ মণ্ডটা, ওই মণ্ডটা এমন একটা জিনিস, পেপার যতই তুই রেখে দে, ভিজে যাক, কিছু যদি না করিস, ছেড়ে রাখ, ওটা আবার সুন্দরভাবে তুই পড়তে পারবি শুকিয়ে গেলে। এরকম নিজেকে পরিশুদ্ধ হতে হবে। আমি আজকে পেপারটা দেখে তাই ভাবলাম যে আমার মানুষের জীবনটা অনেকটা পেপারের মতো, যতই চিপুক, সে যদি তার নিজের জায়গায় কনফিডেন্ট থাকে, আত্মবিশ্বাসী হয়, সে কখনো রাজনীতি করবে না। আমার নিজস্ব একটা রাজনীতি আছে, সেটা হলো কি, আমি মানুষের মনে জায়গা করব। আমার কাজই এটা। আমি মরে যাব, একটা সবাইকে চলে যেতে হবে, কিন্তু মানুষের মনে জায়গা করে যাওয়াটাই একটা শিল্পীর সবচেয়ে বড় কাজ। এবং আপা এই 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 কারণেই প্রতিহিংসা পরায়ণের শিকার হচ্ছে শিল্পীরা। কারণ আগে এই সময়ে তারা যারা ছিল, পরবর্তী যারা শিল্পী তাদেরকে ব্লক করে রাখে, যে এরা এই সময় এসে সুবিধা পাচ্ছে, এরা গান গাইতে পারবে না। আবার ওই যখন তাদের সময় আসে তখন এরা গান গাইতে পারবে না। এই যে প্রতিহিংসা পরায়ণতা, এটা আসলে শিল্পী হিসেবে আপনার কাছে কি মনে হয়, এটা যৌক্তিক? আমি আজ পর্যন্ত দেখিনি কেউ হিংসা করে কেউ কোনো একটা বড় জায়গায় যেতে পেরেছে। আপনার পরিবারে কিন্তু এটা হয়েছিল। এটা তো সবসময় হয়, আমরা সবসময় পলিটিক্সের শিকার। আমি, সামিনা, পঞ্চম, সবাই। আমার বাবাকেও কিন্তু কোণঠাসা করা হয়েছিল। তো এইটা আমি আসলে আর করি না, এটা নিয়ে ভাবি না। কারণ আমার আব্বা ভীষণ অভিমানী ছিল। আমি নিজে পরে ডিসিশন নিয়েছি, আমি যদি আমার বাবার জন্য আসলে আমি সেই জায়গাটায় দাঁড়াতে চাই, কারণ আমার বাবার ওই উচ্চ জায়গায় আমি এখন যেতে আমার আরও বহুদূর পথ হাঁটতে হবে। তো পলিটিক্স হবে, অভিমান করে লাভ নাই। আমি কাজ করে যাব, আমি কাজ করে যাই। আর আমি মনে করি, যে প্রশ্নটা করলি, শিল্পীদের কি রাজনীতিতে ঢোকা উচিত, একদম 100% না। আমি যত জানি যে আপনি কয়দিন পরে উড়াল দেবেন আবার। হ্যাঁ, একটু বলেন। প্রোগ্রাম আছে। আমি সোনার বাংলা ফাউন্ডেশন, একটা ফান্ডরাইজিং একটা অর্গানাইজেশন, নন প্রফিটেবল। এইখানে বাংলাদেশে তারা যারা দুস্থ কিডনি রুগী আছে তাদেরকে সেবা প্রদান করে, এবং আমিও অনেককে নিয়ে গেছি, এবং আমি দেখেছি যে তারা খুবই ভালো কাজ করে এবং অনেক হেল্পিং। তা আমি অনেক দিন আগে থেকেই তাদের সাথে আছি। তো ওনাদের দুটো প্রোগ্রাম করতে আমি যাচ্ছি,
আমার সাথে ওখানে এসআই টুটুলও আছে। আমরা দুজনেই ওখানে আমন্ত্রিত। একদিন হয়তো আমিও যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপা, আরেকটা বিষয় যে শিল্পীরা, সঙ্গীত শিল্পী আর অভিনয় শিল্পী, আমার প্রশ্ন কিন্তু আমরা শেষের দিকে অনুষ্ঠানের, অভিনয় শিল্পী আর সঙ্গীত শিল্পী দুটোর ভিতরে পার্থক্যটা আসলে কীভাবে করেন? কণ্ঠশিল্পী তার গান গাইতে হয়, অভিনয় করতে হয় না, কিন্তু খুব ইন্টারেস্টিংলি তাকে খুব অভিনয় দিয়ে গানটা করতে হয়। তার কাজটা না একটু অন্যরকম। আর অভিনয় শিল্পী অভিনয় করে, তখন সে গান নাও গাইতে পারে, মানে সুরে নাও থাকতে পারে। মানে এটা বোঝা যাচ্ছে যে একজন গায়ক সে অভিনয় শিল্পী, মানে অভিনয়ে আছেন, সবই করতে হয়, সবই করতে হয়, সবই তাকে চিন্তা করতে হয়। কারণ একজন অভিনয় শিল্পীও কিন্তু তারও মন খারাপ হয়, তারও ব্যস্ততা থাকে, তাকে গান শুনতে হয়, কারণ সে নিজে গাইতে পারে না। কিন্তু একজন শিল্পী, গানের শিল্পী, তাকে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ভীষণ অভিনেতা হতে হয়। অভিনেতা না হতে পারলে সে কিন্তু ওই গানের কথাগুলো অনুধাবন করে গাইতে পারবে না, আর দর্শক শ্রোতার কাছে সেই গানটা পৌঁছাবে না। আমি যত জানি আপনি অভিনয় করেছেন, সেহেতু এটা অনেক ট্রু, সত্য যে একজন শিল্পী অভিনেতা হতে পারে। একটা অ্যাড করেছিলাম একটা, আর এই একটা সিনেমাতে একটু মানে ফাহমিদা নবী হিসাবেই গিয়েছিলাম। এই ছবিটার নামটা কি যেন, আজব কারখানা, পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ পরমব্রত আছে। বাহ, শবনম ফেরদৌসীর যে ছবিটা, সামিয়া জামানের। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে নুমা আপু, কিন্তু দর্শকের উদ্দেশ্যে আপনার কোনো দর্শন তত্ত্ব যদি থাকে একটু বলবেন। আর আপনি থাকবেন, গান হবে না, এটা কিন্তু মানা যায় না। আমরা গান শুনবো, আপনি অবশ্যই গান করবেন। আমি দর্শকের কাছে বিদায় নিয়ে আসি, বিদায় নেওয়ার পর আপনি মেসেজ দিবেন দর্শককে, ভক্তকে, আপনার দর্শন তত্ত্ব, আর আমি গান শুনবো একটু। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের প্রিয়, আপনাদের প্রিয় ফাহমিদা নবী, নুমা আপু, এবং আমরা অনেক কথা শুনলাম। আমরা তো তার গানের মানুষ হিসেবে তাকে চিনি, কিন্তু নিজে এত বড় একজন দার্শনিক, মনোবিজ্ঞানী, মানে তিনি একজন কি বলবো, মোটিভেশনাল স্পিকার বলা যায়। হ্যাঁ, সব কিছু মিলে তিনি একজন ভিন্ন একটা মানুষ এবং অনেক প্রিয় একজন মানুষ আপনাদের, আমারও। আমি বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই প্রতিদিনের প্রিয়জনের সঙ্গে থাকবেন। দর্শকদেরকে শুধু এটুকুই বলতে চাই যে যেহেতু দর্শন নিয়ে পড়াশোনা করেছি, বিষয়টা হলো যে নিজেকে জানো। নিজেকে না জানলে আসলে জীবনের কিছুই জানা যায় না। সেই কারণে হয়তো বা বলা হয় ফিলসফি ইজ দ্য ফাদার অফ অল সায়েন্সেস। সব কিছুই আসলে উপলব্ধি ছাড়া মানুষ জীবনে, সমাজে, পরিবারে, নৈতিকতায় বড় হতে পারে না। আর নৈতিকতায় বড় না হতে পারলে একটা সমাজকে সংস্কার করে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া যায় না। আজ আমি পথ চলছি, আগামীকাল পথটাকে আরও বড় করতে হবে। সেই বড় ভাবনাটা যদি না থাকে, ফোকাস যদি না থাকে, তাহলে আমি কিন্তু আসলে জীবনে একটা জায়গায় থেমে যেয়ে হতাশায় পড়ব। আমি হতাশায় পড়তে চাই না, জীবনকে সুন্দর করে দেখতে চাই, গান গাইতে চাই, মানুষ তার উচ্ছলতা নিয়ে এগিয়ে যাক সামনে, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই সাংস্কৃতিক অঙ্গনটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারি, যেখানে মানুষ ভালোবেসে শুধু ভালো ভাবনায় থাকতে পারে, মন্দ ভাবনারা দূরে সরে যাক। নোমাপা, আপনার কথা শুনে এক জীবনে বহুবার বাঁচতে, মানে 7 জায়গায় এরকম 7 জায়গায় আমি একটু গান শুনতে চাই আপনার। আচ্ছা, একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি,